গত 2রা মার্চ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থেকে সেই পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার সম্পূর্ণ অন্য যুক্তি খাড়া করে দেন তিনি। শাহ যা বলেন সেদিন তা তৃণমূলের অন্দরেই জল্পনা বাড়িয়ে দিতে পারে। তিনি বলেন, বাংলায় দিদির নয় ভাইপোর শাসন হবে। मैं बंगाल की जनता को कहने आया हूं कि इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। শাহের সেই মন্তব্য নিয়ে কম চর্চা হয়নি। সেই রেশ কাটতে না কাটতেই অমিত শাহর সভার পাল্টা হিসেবে রবিবার সেই মাঠেই জনসভা করলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরুতেই দুদিনের সভায় মানুষের উপস্থিতি টেনে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক। তার সভায় জনতার ভিড় দেখে বলেন, এটা ট্রেলার, এখন ট্রেলার দেখানো হলো, মে মাসে সিনেমাটা দেখানো হবে। আমি আজ সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো, আমার মুখটা না দেখিয়ে মাঠের ছবিটা আগামী 20-25 মিনিট দেখাবে। 4 দিনের ব্যবধানে তৃণমূল কংগ্রেস সভা করেছে, ট্রেলারটা দেখালাম, সিনেমাটা মে মাসে বুঝবেন যেদিন ফল বেরোবে। আমি একবার নয়, দুবার নয়, 3বার নয় মানুষের সামনে অগ্নি পরীক্ষা দিয়ে একবার 71,000, একবার 3,22,000 আর একবার 7,11,000 ভোটে জিতেছি। আমি জানতে চাই, অমিত শাহ আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষার দিয়ে আইসিসির প্রেসিডেন্ট হয়েছে? মানুষকে বলুন, কোন অগ্নি পরীক্ষা দিয়েছে? বিসিসিআই সেক্রেটারি? আপনার দলের লোকেরা সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার গর্ব, বাঙালির গর্ব, তাকে দালাল বলছে। আপনার ছেলে কোন অধিকারে, কোন অগ্নি পরীক্ষা দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছে? বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে অভিষেকের কটাক্ষ। পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, জেসিবির মাটি কাটা দেখতেও এর চেয়ে বেশি মানুষ জড়ো হবে। মাঠের যা পরিস্থিতি ছিল আর এদের পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, একটা গ্রামে যদি জেসিবি দিয়ে মাটি কাটা হয় সেটা দেখতে তার থেকে বেশি লোক জড়ো হবে। চায়ের দোকানে সকালে আড্ডা মারতে বেশি লোক জড়ো হবে। বাংলায় ঋণের পরিসংখ্যান। মথুরাপুরের সভা থেকে অমিত শাহ অভিযোগ তুলেছিলেন, বাংলার ঋণের পরিসংখ্যান 8 লক্ষ কোটি টাকা। কোনো শিশু যদি বাংলায় জন্মায় তাহলে সে 77,000 কোটি টাকার ঋণ নিয়ে জন্মাবে। तो आज बंगाल 8 लाख करोड़ रुपए का ऋण में डूबा हुआ है। नया बच्चा जन्म लेता ही 77,000 रुपए का ऋण इस बच्चे पर आ जाता है। और भ्रष्टाचार का तो नाम इतना बढ़ा दिया कि बंगाल का नाम आते ही देश में भ्रष्टाचारी सरकार का इमेज बनता है। এর জবাবে রবিবার অভিষেক বলেন, কি পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন সকলেই জানেন। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালাচ্ছেন। মোদি জামানায় দেশের ঋণের পরিসংখ্যান তুলে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের দাবি, 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে দেশের ঋণের পরিসংখ্যান ছিল 56 লক্ষ কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে 12 বছর পরে ভারতবর্ষের ঋণের পরিসংখ্যান হচ্ছে 197 লক্ষ কোটি টাকা। একটা শিশু ভারতে জন্মালে তার মাথায় ঋণের বোঝা চাপবে 1,44,000 টাকা। এর দায় একমাত্র নরেন্দ্র মোদী ও অমিত শাহ। এই পরিসংখ্যান মিথ্যে হলে মামলা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক। বাংলার ঋণ বলছে 8 লক্ষ কোটি টাকা। কি পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল আপনারা দেখেছেন। বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনা ছাড়াও একাধিক উন্নয়নমূলক প্রকল্প ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছেছে। কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীর সরকার 2014 সালে ক্ষমতায় আসার আগে দেশের ঋণের পরিসংখ্যান ছিল 56 লক্ষ কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে 12 বছর পরে ভারতবর্ষের ঋণের পরিসংখ্যান হচ্ছে 1,97,197 লক্ষ কোটি টাকা।
একটা শিশু যদি ভারতবর্ষে জন্মায় তাহলে তার মাথার উপর ঋণের পরিমাণ আর পরিসংখ্যান হচ্ছে 1,44,000 টাকা। এর দায় একমাত্র নরেন্দ্র মোদী আর অমিত শাহের। আর আমার পরিসংখ্যান যদি মিথ্যে হয়, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে নরেন্দ্র মোদী সরকার প্রমাণ করুক কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে। মহিলাদের নিরাপত্তা। অমিত শাহ মথুরাপুরের সভা থেকে রাজ্যের নারী নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন। ममता बनर्जी के शासन में आरजी कर हो या संदेश खाली, उसने बंगाल की माताओं बहनों को अपमानित करने का, असुरक्षित किया है। ये सरकार बंगाल की माताओं बहनों की रक्षा नहीं कर सकती। मैं आज कहने आया हूं, कोई भी भारतीय जनता पार्टी का शासित राज्य देख लीजिए, नरेंद्र मोदी जी के नेतृत्व में सबसे ज्यादा सुरक्षा किसी को मिली है तो माताओं और बहनों को देने का काम नरेंद्र मोदी। এর উত্তরে কয়েকটি উদাহরণ তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অমিত শাহর দফতরের অধীনস্থ এনসিআরবির রিপোর্ট বলছে মহিলাদের উপর সমস্ত রকম নির্যাতন অপমানের ক্ষেত্রে দেশের প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, তৃতীয় রাজস্থান। এই তিন রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি। ধর্ষণের ঘটনায় সারা দেশে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই তিন রাজ্য প্রথম তিনে আছে বলেও পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক। সেই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে তথ্য 2025 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছে, সেখানে মহিলাদের উপর সমস্ত রকম নির্যাতন বা অপরাধের ক্ষেত্রে দেশে 1 নম্বর স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, 2 নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র, 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। ফার্স্ট প্রাইজ বিজেপির ডবল ইঞ্জিন সরকার, সেকেন্ড প্রাইজ বিজেপির ডবল ইঞ্জিন সরকার, আর থার্ড প্রাইজ বিজেপির ডবল ইঞ্জিন সরকার। ধর্ষণের ঘটনা 1 নম্বর স্থানে রাজস্থান, 2 নম্বর স্থানে উত্তরপ্রদেশ, 3 নম্বর স্থানে মধ্যপ্রদেশ। অর্থাৎ ধর্ষণের ক্ষেত্রে গোল্ড মেডেল বিজেপির ডবল ইঞ্জিন সরকার। রাজ্যে আইন শৃঙ্খলা। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। শেষ সভা থেকে এই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। परिवर्तन शब्द से हमारा मतलब मुख्यमंत्री बदलना नहीं है, वो तो बंगाल की जनता बदलेगी ही, मगर परिवर्तन के मतलब से घुसपैठ से मुक्त बंगाल बनाना, घुसपैठ से मुक्त चाहिए या नहीं निकालने चाहिए। परिवर्तन यात्रा से मतलब है भ्रष्टाचार से मुक्त बंगाल बनाना। मुझे बताओ युवाओं, अब समय आ गया है कवि गुरु रविंद्रनाथ टैगोर का कल्पना का सोनार बंगला बनाने का समय आ गया है। भाइयों बहनों, समय आ गया है। এ নিয়েও কাউন্টার করেন অভিষেক। দেশের মধ্যে খুনের ঘটনায় প্রথম উত্তরপ্রদেশ, দ্বিতীয় বিহার, তৃতীয় মহারাষ্ট্র। অপহরণের ঘটনায় দেশে 1 নম্বর উত্তরপ্রদেশ, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় মধ্যপ্রদেশ। দাঙ্গার ঘটনায় 1 নম্বরে মহারাষ্ট্র, 2 নম্বরে মণিপুর, 3 নম্বরে বিহার। অমিত শাহর উদ্দেশ্যে অভিষেকের পরামর্শ, তৃণমূলকে আক্রমণ না করে দিল্লি পুলিশকে কাজে লাগান। কে বক্তব্যগুলি লিখেছে তাকে খুঁজে ব্যবস্থা নিন। অমিত শাহ বলছে বাংলায় বিজেপি সরকার গড়লে আইনের শাসন তিনি প্রতিষ্ঠা করবেন। দেশের মধ্যে সব থেকে বেশি খুনের ঘটনা 1 নম্বর উত্তরপ্রদেশ, সব থেকে বেশি খুনের ঘটনা 2 নম্বর বিহার, 3 নম্বর মহারাষ্ট্র। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। অপহরণের ঘটনায় দেশের মধ্যে 1 নম্বর উত্তরপ্রদেশ, 2 নম্বর মহারাষ্ট্র, 3 নম্বর মধ্যপ্রদেশ। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। দাঙ্গার ঘটনা 1 নম্বর মহারাষ্ট্র, 2 নম্বর মণিপুর, 3 নম্বর বিহার। তিনটেই ডবল ইঞ্জিন সরকার।
তৃণমূলের রাজনীতির ইতিহাসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভূমিকা মথুরাপুরের সভা থেকে মনে করিয়ে দেন অভিষেক। 2021 সালের মধ্যে 31টির মধ্যে 30টি আসন জিতিয়েছিল। আগামী দিনে তৃণমূলের পক্ষ থেকে 31-0 করার ডাক দেন ডায়মন্ড হারবার সাংসদ। জনসভা থেকেই আসন্ন বিধানসভা ভোটে বিজেপির আসন সংখ্যা 50-এ নামিয়ে আনার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। বাংলার মানুষের অধিকার কাটতে গিয়ে নিজেদের গর্ত, নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। আপনি দেখুন কি অবস্থা, খালি দক্ষিণ চব্বিশ পরগনায় নয়, নদিয়া, কুচবিহার, জলপাইগুড়ি, গড়বেতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, যেখানে যাচ্ছেন, হাওড়া, হুগলি, সর্বত্র ফাঁকা। আমি তো 50-এর নিচে নামাবো বলেছি। খালি দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বটা আপনাদের, যাতে বাকি বাংলার অন্যান্য প্রান্তে আপনাদের লড়াই আমি সৈনিকের মতো লড়ে এদের 50-এর নিচে নামাতে পারি। কিন্তু 31-0 দক্ষিণ চব্বিশ পরগনাকে তৃণমূলের পক্ষে করার দায়িত্ব আপনাদের সবাইকে নিতে হবে। ভোট যুদ্ধ আসন্ন বঙ্গে, মাস পেরোলে সম্ভবত নির্বাচন শুরু হয়ে যাবে। তার আগে ইতিমধ্যেই রাজনৈতিক শিবিরগুলিতে প্রচারের পারদ চড়ছে। দিল্লি থেকে বিজেপির শীর্ষ নেতা মন্ত্রীদের ডেলি প্যাসেঞ্জারি প্রায় শুরু হয়ে গিয়েছে। এবারে নির্বাচনে বঙ্গে পদ্ম ফোটাতে পরিবর্তন যাত্রার মাধ্যমে গোটা রাজ্যে চষে বেড়াচ্ছে বিজেপি। ঠিক সেই লক্ষ্যেই গত 2রা মার্চ মথুরাপুরে জনসভা করেছিলেন মোদীর সেনাপতি অমিত শাহ। রবিবার সেই সভারই পাল্টা সভা করে পাল্টা জবাব দিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।